আচ্ছা, সো আমাদের আজকের টপিক হচ্ছে কি টু বডি অসিলেশন। ঠিক আছে, এটাকে একসাথে বলা হয় কাপলড অসিলেশন বলা হয়। তার মানে শুনে বোঝা যাচ্ছে এখানে তার মানে কি দুইটা জিনিস থাকবে, তাই তো? কাপল, হ্যাঁ, জোড়ায় থাকবে, তাই তো? আচ্ছা, অর্থাৎ ব্যাপারটা কি, দুইটা আমার কাছে মাছ আছে, ধরেন দুইটা মাছ আমি হচ্ছে কি করলাম, একটি স্প্রিং দিয়ে অ্যাড করে দিলাম। অর্থাৎ এই যে এই ফিগার মতো এখানে একটা মাছ, এখানে একটা মাছ, ঠিক আছে? এইটা আমরা কি করলাম, একটি স্প্রিং দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবং এইখানে এই যে তলের উপর রাখা হয়েছে, এই তলটা অবশ্যই কী ধরনের তল? ফ্রিকশনলেস। অর্থাৎ এই যে স্প্রিংয়ের জন্য একটা এখানে তারা কি এদিক ওদিক মুভ করবে না, মুভ করার সময় এই তলে তার কোনো এনার্জি লস নাই, ধরে নিলাম। যদি অ্যাকচুয়ালি এটা হয় না, আমরা ধরে নিলাম যে এই তলটা কী ধরনের তল? ফ্রিকশনলেস, বুঝতে পারছেন? সো আমি এখন কথা হচ্ছে সেইটা তার আমাদের কাজটা কী হইলো। তো ব্যাপারটা হচ্ছে ধরেন আমার কাছে দুইটা হাতে দুইটা মাছ আছে, আমি যদি এই দুইটাকে একটু হালকা একটুভাবে টেনে ছেড়ে দিই, তাহলে কী হবে? এই মাছটা এইভাবে দুলতে থাকবে, এই মাছটা এইভাবে দুলতে থাকবে, কথা বুঝতে পারছেন? অথবা আমি যদি এটাকে একটু চাপ দিই এইভাবে, দুই পাশ দিয়ে এদিকে চাপ দিলাম, চাপ দিয়ে যদি ছেড়ে দিই, তখন কী করবে? এইটা এইভাবে এইভাবে নড়তে থাকবে, আর এইটা এইভাবে এইভাবে নড়তে থাকবে না? তাহলে এই যে মোশনটা কী ধরনের মোশন? সিম্পল হারমোনিক মোশন। সো আমরা এখন দেখবো হচ্ছে কি, দুইটা মাছ যদি একটা স্প্রিং দিয়ে একটা সাথে অ্যাড করে দেই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা কেমন হবে, কথা বুঝতে পারছেন? তাহলে কি করতেছি, এটা টেনেও ছেড়ে দিতে পারে, টেনে ছেড়ে দিলেও হবে, অথবা আমি যদি এটাকে একটু কম্প্রেস করে ফেলি, কম্প্রেস করে যদি ছেড়ে দিই, তাহলে কি হবে? এই দুইটা মাছই আলাদা আলাদাভাবে কি করবে? অসিলেট করবে, তাই তো? কারণ কি, স্প্রিং একবার তাকে টানবে ছাড়বে, টানবে ছাড়বে, আর এখানে এনার্জি লস নাই, ধরে নিছি। কারণ কি, এটা কী ধরনের সারফেস? ফ্রিকশনলেস। তার মানে কোনো ফ্রিকশন সে ফিল করবে না এর কাছ থেকে। তার মানে স্প্রিংয়ের কারণেই সে কী করতে থাকবে? এইভাবে অসিলেট করতে থাকবে, এটাও অসিলেট করতে থাকবে এইভাবে, তাই তো? এখন কথা হচ্ছে যে এইটা তার আমরা তাহলে কী হলো, তাহলে দেখেন আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে সেন্টার থেকে এই পর্যন্ত এটার ডিস্টেন্স ধরলাম হচ্ছে x1, অর্থাৎ ওই যে M1টার জন্য, আর সেকেন্ডটার জন্য ধরলাম হচ্ছে x2 ডিস্টেন্সে আছে, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে, তো তাহলে ফিগারটা তাহলে দেখতে কেমন হচ্ছে, যে এরকম একটা জায়গায় এখানে একটা মাছ আছে আর এখানে একটা মাছ আছে, ওকে? এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, আর এখানে একটা স্প্রিং দিয়ে যুক্ত করে দিলাম, ঠিক আছে? সো আমি যদি এই দুইটাকে একটু হালকা টেনে ছেড়ে দিই, তাহলে এটা অসিলেট করতে থাকবে, ওকে? সো ধরলাম হচ্ছে এই M1 এর জন্য ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা ধরলাম হচ্ছে x1, আর M2 এর জন্য এখান থেকে এ পর্যন্ত হচ্ছে x2, ঠিক আছে? তাহলে এক্সটেনশনটা কত, অর্থাৎ কতটুকু বাড়বে বা কতটুকু কমবে ধরলাম, সেটা ধরলাম হচ্ছে x, কি ধরলাম? x পরিমাণ সে পুরো স্প্রিংটার জন্য, কার জন্য? আমি ধরলাম দুটোকে টান দিচ্ছি, তা টান দিলে এইটার এক্সটেনশন হবে না? স্প্রিংয়ের একটা লেংথ আছে না, একটা L ধরলাম হচ্ছে L0, বুঝলেন? স্প্রিংয়ের এটা হচ্ছে L0টা কি আদি অবস্থায়, বুঝতে পারছেন? তো আমি এটা যদি হালকা টান দেই, তাহলে একটু বাড়বে না? ধরলাম কতটুকু বাড়বে, সেটা হচ্ছে x পরিমাণ বাড়বে, বুঝতে পারছেন? সো x পরিমাণ যদি বাড়ে, তাহলে আমি এক্সটেনশনটা কত হবে? হ্যাঁ, দেখেন আমি আরেকটা ফিগারতে দেখাইছি, ঠিক আছে? সো দেখেন তো বাড়বে কতটুকু, আগে ছিল এতটুকু, এক্সটেনশন কত? আরও x, তার মানে টোটাল তখন স্প্রিংটা তাহলে কতটুকু হইলো? L0 প্লাস x না? সো এটা আমি দেখাইছি, ওই দেখেন ফিগারে, বুঝতে পারছেন? অর্থাৎ এক্সটেন্ড হওয়ার পরে তাহলে কতটুকু এক্সটেন্ড হয়েছে?
এক্স পরিমাণ এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে। সো আমি চাচ্ছি এখন এখান থেকে ওই যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইছিলাম না, তো এখানে একটা কী ধরনের অসিলেশন, সিম্পল হারমোনিক অসিলেশন না, তাহলে তার মানে তার জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে না। সো আমরা ওইটাই বের করার চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা তাহলে কি বলতে পারি, তাহলে টোটাল এক্সটেনশনটা তাহলে কতটুকু এক্সটেন্ড হয়েছে, এটা কি হবে দেখেন তো। এই পুরাটা হচ্ছে x1, এটা থেকে x2 মাইনাস হবে, তার থেকে L0 মাইনাস করলে আমরা x পাবো না, বোঝার নাই। আমি চাচ্ছি হচ্ছে স্প্রিংয়ের এক্সপানশন কতটুকু হয়েছে সেটা বের করতে, ঠিক আছে। দেখেন আমার কথা হচ্ছে, দেখেন এইটা আগে বোঝেন যে L0 প্লাস এক্স, এইটা আমাদের কি হবে x2 মাইনাস x1 না, সরি x2 মাইনাস x1, এটা হবে x1 মাইনাস x2। এইটা বড় না, এইটা থেকে এটা মাইনাস করে দিলে আমরা কি পাবো, এক্সটেনশনটা পাবো, তাই তো। সো আমরা ধরলাম হচ্ছে এই যে এইটা হচ্ছে টোটাল এক্সটেনশন, আর এটা কি হবে তাহলে x1 থেকে x2 মাইনাস করলে যতটুকু হয়, তো এখান থেকে কী বলতে পারি তাহলে x, তাহলে কত হবে x1 মাইনাস x2 মাইনাস হচ্ছে L0, বুঝতে পারছেন। তাহলে এইটা আমি ধরছিলাম কি এক্সটেন্ড যতটুকু হয়েছে, সো এটা ভ্যালু হচ্ছে এইটা, ওকে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে, এখন এই যে প্রথম যে মাসটা আছে, তাহলে সে একটা ফোর্স ফিল করবে না। সো ধরলাম তার জন্য ফোর্সটা ধরলাম হচ্ছে F1, আর সে একটা ফোর্স ফিল করবে, এটা ধরলাম হচ্ছে F2। এখন কথা হচ্ছে এটা যে অসিলেট করবে কি এইভাবে না, আর এটা অসিলেট করবে কি এইভাবে। সো ধরলাম এই দিকটা পজিটিভ ধরলাম, বুঝছেন কি, এই দিকটা ধরলাম হচ্ছে পজিটিভ, তাহলে F2টা কাজ করতেছে এই দিকে, স্প্রিংয়ের জন্য চিন্তা করি, স্প্রিং এদিকে ফোর্স দিবে। আমরা জানি স্প্রিং সবসময় কোন দিকে ফোর্স দেয়, ইকুইলিব্রিয়ামের দিকে। সো এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন না, সে যখন এখানে চলে আসবে তখন স্প্রিং কোন দিকে ফোর্স দিবে, এদিকে না। আবার দেখেন এইটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, সে যখন এইদিকে চলে যাবে স্প্রিং কোন দিকে ফোর্স দেবে, এইদিকে। তার মানে F1টা কাজ করতেছে এই দিকে, আর F2 কাজ করতেছে এই দিকে। সো আমি ধরে নিচ্ছি এই দিকটা পজিটিভ, তাহলে এই দিকটা আসলে কি নেগেটিভ। তার মানে বলতে পারি কি F2 আর এটা হবে কি মাইনাস F1, কিন্তু দুইটা সমান হবে না। বোঝা না, স্প্রিং তো একটাই, স্প্রিং তো একটাই, তাহলে তো একটা হলো আমরা এর আগে যেটা বলছিলাম মাইনাস, এখানে কোনো কম নেই। আমি মাইনাসটা হচ্ছে তার ডিরেকশন বোঝাচ্ছে, মাইনাসটা কি বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে দেখেন এই F1 এর জন্য তাহলে আমরা বলতে পারি কি এটা কি হবে তাহলে kx, এটাও কি kx, তাই তো, বুঝতে পারছেন। এইটা আমরা ওখানে লিখছি, F1 কি হবে, সো kx না মাইনাস kx, তাই না, আর এটা হবে মাইনাস kx। এটা আমরা আগেও দেখে আসছি, F ইকুয়ালস টু কি মাইনাস kx না, স্প্রিংয়ের জন্য। আবার যদি এজেন্টের জন্য চিন্তা করি তখন কি হবে, শুধু kx, অর্থাৎ আমি তাকে ফোর্স দিচ্ছি সেটা হবে পজিটিভ, আর স্প্রিং যেটা দেয় সেটা কি নেগেটিভ। সো এইটা আমরা লিখছি এখানে, ঠিক আছে। দেখেন তাহলে F1 হচ্ছে কি মাইনাস kx, F2 এটা ভুল হয়েছে, এইটা হবে F1, এটা হবে F2, বুঝছেন, এটা হবে F2, এই যে এটা F2। কারেকশন করে দিচ্ছেন, হ্যাঁ এটা ভুল আছে, হ্যাঁ বুঝতে পারছেন। আচ্ছা এখন আসেন, আমরা জানি F ইকুয়ালস টু কি MA না, F ইকুয়ালস টু কি MA। এখন কথা হচ্ছে F ইকুয়ালস টু যদি MA হয় তা আমি এটা একটু সাইডে লিখি। সো তাহলে F1 ইকুয়ালস টু হবে কি মাইনাস kx, তাই তো। তাহলে F1 কি হবে তাহলে M1, আর হচ্ছে কি এইটার A, তাই তো, এটা কি হবে তাহলে মাইনাস kx, বুঝতে পারছেন। এখন আসুন আমরা জানি এটা আমরা কীভাবে লিখতে পারি, ডিফারেন্সিয়াল লিখতে পারি না, অর্থাৎ কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, কারণ আমরা জানি পজিশনকে দুইবার ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, অ্যাক্সেলারেশন পাবো। সো অ্যাক্সেলারেশন জানি এটা লেখা যায়। আচ্ছা তাহলে এখানে M1 থাকলো, এখানে হচ্ছে কি মাইনাস kx এটা থাকলো, ওকে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে দুই পাশেই M2 দ্বারা মাল্টিপ্লাই করবো।
তাহলে এখানে একটা M2 আসবে, এখানে একটা M2 আসবে, তাহলে কি লেখা যায়? তাহলে M1 M2 d স্কোয়ার এক্স বাই dt স্কোয়ার ইকুয়াল টু কি আসছে? মাইনাস কে এক্স M2। বুঝছেন? হ্যাঁ, এমনি যারা গুণ করছে এটা সামনে দেখবো কেন গুণ করলাম। দুইটাকে একই টাইপে আনার জন্য আমরা গুণ করছি। কারণ কি দেখেন, আমরা এখন F2টা বের করি, তাহলে বুঝবেন কেন করলাম। তাহলে F2টা কি হবে? একই রকম মাইনাস কে এক্স, তাই না? এটা কি হবে? মাইনাস কে এক্স। সো F2 এর জন্য আমরা লিখতে পারি কি? তাহলে M2A ইকুয়ালস টু কি? মাইনাস কে এক্স। সো দেখেন এখন এটাকে যদি আবার M1 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এইটার মতো করে একটা সমীকরণ পাচ্ছি না? সেখানে যদি M1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হয়? M1 M2 আর এর জায়গায় লিখবো হচ্ছে এটা কি? d স্কোয়ার এক্স dt স্কোয়ার ইকুয়ালস টু কি? মাইনাস কে এক্স M1। তো দেখেন তো দুইটা সিমিলার না কাইন্ড অফ দেখতে, বুঝছেন? সেম সেম বাট ডিফারেন্ট নাকি? ওকে, সো দেখেন, তো ফার্স্টে এটাকে ধরলাম হচ্ছে এই যে ইয়া অনুযায়ী যদি মিলাই তাহলে এটা হচ্ছে 3 নম্বর ধরলাম, এইটা হচ্ছে 2 নম্বর। ওকে, সো আমরা যদি এইটা থেকে এটাকে মাইনাস করি, এইটা থেকে এইটাকে মাইনাস করি, তাহলে কি আসবে? এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু এইটা মাইনাস এইটা না? বোঝান নাই? হ্যাঁ, মাইনাস করতেছি, বুঝছেন? জিরো হবে কেন? দুইটা তো ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু x1 হবে, এটা x1, এটা x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2। আচ্ছা হ্যাঁ, না না সমান না, ঠিক আছে। এটা হবে হচ্ছে x1, মানে এটা তো এক্সটেনশন, এটা x হবে, ঠিক আছে। এতটুকু কি করা কোনো কনফিউশন আছে? হ্যাঁ, হ্যাঁ, কে এটা তো স্প্রিং কনস্ট্যান্ট, যে কোনো একটা স্প্রিং এর জন্য ফোর্স কি হবে? কে এক্স না? এটা তো এফ মানেই তো কে এক্স। এটা আমরা আগে যেদিন করে আসছি স্প্রিং মাস সিস্টেম, ওই দিনও তো দেখাইলাম। স্প্রিং আগে পড়াইছে না? স্প্রিং এর জন্য কি ফোর্স ইকুয়াল টু কত? কে এক্স না? হ্যাঁ, কে প্রত্যেকটি স্প্রিং এর জন্য একটা কে এর ভ্যালু থাকবে, সেটা ওই স্প্রিং এর জন্য ওটা ফিক্সড। ডিফারেন্ট স্প্রিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কে এর ভ্যালু পাবো, বুঝতে পারছেন? কিন্তু ওই স্প্রিং এর জন্য ফিক্সড। অর্থাৎ আমার কাছে ধরুন 10টি স্প্রিং আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কে এর ভ্যালু আছে, কিন্তু যেহেতু সবগুলো ডিফারেন্ট স্প্রিং, এই জন্য সবগুলো কে এর ভ্যালু হবে ডিফারেন্ট। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে কি আসবে? এইটা মাইনাস এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে এটা মাইনাস করলে তাহলে এই দুটা থেকে এই M1 M2 কমন যায়, তাই তো? আর এখানে এইটা থেকে এইটা মাইনাস করতেছি, ঠিক আছে? তাহলে কি লেখা যায়? d স্কোয়ার x1 নিচে হচ্ছে dt স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু, আচ্ছা তাহলে দেখা এইটা থেকে মাইনাস হবে, তাহলে কে এক্স কমন যায় না? মাইনাস কে এক্স কমন যায়, তাই তো? সো মাইনাস কে এক্স কমন নিলে থাকে হচ্ছে কি M1 প্লাস হচ্ছে M2। ওকে, সো এইটা আমরা পাইলাম। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এইটাকে এটার নিচে নিয়ে আসি, এই প্লাসটা অর্থাৎ এই টার্মটা, এই যে এইটা, এটাকে লিখলে কি আছে তাহলে? M1 M2 M1 প্লাস M2। ওকে, এরপরে দেখেন আমরা ফার্স্টে যে ইকুয়েশন পাইছিলাম না, মনে আছে? কি পাইছিলাম? এই যে x ইকুয়ালস টু কি? x1 মাইনাস x2 মাইনাস L0 পাইছিলাম। আচ্ছা, একটা কাজ করি আসেন, সেটা হচ্ছে এইটাকে আমরা একটু ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, সরি t এর সাপেক্ষে। তাহলে এটাকে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? dx dt না? দুইবার করবো, দুইবার করলে কি d স্কোয়ার dt স্কোয়ার হবে না? সিমিলারলি এখানে কি আসবে? তাহলে d স্কোয়ার x1 d স্কোয়ার x2, সরি এটা x, এটা t হবে, t
মাইনাস এখানে কি আসবে ডি স্কোয়ার এক্স টু ডিটি স্কোয়ার, আর এটা তো জিরো হয়ে যাবে, কারণ কি করতেছে টি এর সাপেক্ষে, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, জিরো হয়ে যাবে। তার মানে কি এই যে দেখেন ডি স্কোয়ার এক্স ওয়ান ডিটি স্কোয়ার, এটা আসলে এটা যে আমি এইটা লিখতে পারি, তা দেখেন এখানে আসে না এটা, আমি কি এটা জায়গায় এটা লিখতে পারি? কথা বুঝছেন? তাই তো, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এইটার জায়গায় লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত, এখানে জাস্ট মাইনাস কে এক্স থাকে। সো এই যে টার্মটা, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে রিডিউসড মাস। বুঝতে পারছেন এটা কি? রিডিউসড মাস, বুঝতে পারছেন? অর্থাৎ রিডিউসড মাস তাহলে কত হবে, m1 m2 ডিভাইড হচ্ছে m1 প্লাস m2। এই রিডিউস মাসকে ধরলাম হচ্ছে মিউ, বুঝতে পারছেন? হ্যাঁ না, এটার নাম হচ্ছে মিউ, বুঝতে পারছেন? তো এটা মুছে ফেললাম। সো আমরা তাহলে এইটা জায়গায় লিখতে পারি মিউ, তাই না? তাহলে কি থাকতেছে, মিউ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে মাইনাস কে এক্স, তাই তো? সো মিউটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কে নিচে চলে আসবে, এবার এটা যদি এই পাশে নিয়ে আসা যায় না, তাহলে কি থাকতেছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে ডিভাইড বাই মিউ ইন্টু এক্স ইকুয়ালস টু 0। সো দেখেন তো ইকুয়েশনে কি চেনা চেনা লাগে? হ্যাঁ লাগে না? এই সিম্বল হার্মোনিক মোশনের ইকুয়েশনটা কি? ডিফারেন্সিয়াল কোশ্চেন ছিল না কার? যে কোনো সিম্বল হার্মোনিক মোশনের জন্য আমরা দেখছিলাম কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। কম্পেয়ার করা যায় না? তার মানে কি এইটা আসলে কি ওমেগা না, ওমেগা স্কোয়ার, বুঝতে পারছেন? তো তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ কি, টু বডি অসিলেটর বা কাপল অসিলেটর যাই বলি, বুঝতে পারছেন? যেখানে আমরা বলতে পারি কি ওমেগা স্কয়ার আসলে কি কে বাই নিউ, ঠিক আছে, কে বাই মিউ, বুঝতে পারছেন? সো ওমেগা স্কয়ার যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে এফ বের করতে পারবো না। এফ মানে কি 2 পাই ওমেগা না? তাহলে এই ওমেগার ভ্যালু এখানে বসাই দিলে আমরা কি এফ পেয়ে যাব। আবার আমরা জানি টি ইকুয়ালস টু কি 1/f। সো এই এফ এর ভ্যালু এখানে বসাই দিলে আমরা আবার পেয়ে যাব হচ্ছে টি। তার মানে কি পাইলাম, এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাইলাম কার, টু বডির। এই ফ্রিকোয়েন্সি পাইলাম কার, টু বডির। এটা কি টাইম পিরিয়ড কার, টু বডির। সো এইগুলা আমাদের হচ্ছে ম্যাথে কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এসি সার্কিটে সব জায়গায় যত ধরনের সিগন্যাল প্রসেসিং যত আছে সব জায়গায় আমাদের এই জিনিসগুলোই লাগবে। হ্যাঁ, তার মানে এখানে আমরা বুঝলাম হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের রিডিউসড মাস, তাই না? না না, রিডিউসড মাসের ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমাদের কাছে ছিল কয়টা বডি, দুইটা বডি। রিডিউসড মাস দিয়ে দেখেন এই পুরো এই দেখেন তো এইখানে M1 M2 এগুলো কি সব ভর না, পুরোটা মিলে আমরা ধরলাম হচ্ছে একটা ভর। তার মানে দুইটা ভরকে আমরা একটা ভরে কমপ্লিট করে ফেলছি। সেই জন্য এটা বলতে হচ্ছে রিডিউসড মাস। কারণ আমরা জানি দুইটা যদি মাস থেকে আলাদাভাবে আমাদের ইকুয়েশন সলভ করা অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য পুরো জিনিসটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসছি এবং যেটা হচ্ছে আমাদের মিউ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি।
বুঝতে পারছেন? ওকে, সো এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারবেন না। সো আপনাকে যদি এরকম একটা প্রবলেম দিই, ধরেন একটা ধরলাম দেখি একটা ম্যাথ করেন দেখি আজকে। ধরেন একটা সিস্টেম আছে এরকম, এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ আছে, এটা ধরলাম হচ্ছে M1 M2। ধরেন M1 দেওয়া আছে ধরেন 2 কেজি আর M2 দেওয়া আছে ধরেন 4 কেজি। ওকে, এবং বললাম এইটা একটা স্প্রিং দিয়ে কানেক্ট আছে, সেই স্প্রিংয়ের কনস্ট্যান্ট হচ্ছে কে হচ্ছে ধরেন 100 নিউটন পার মিটার। ঠিক আছে, সো আমি বললাম এখান থেকে এটাকে যদি একটু টেনে ছেড়ে দেওয়া হয় তা সেক্ষেত্রে এটা টাইম পিরিয়ড টি কত, এটা বের করেন দেখি। করেন, সবাই করেন। কোশ্চেনটাকে বুঝতে পারছেন? তার মানে কি M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, কেও দেওয়া আছে, এখানে টাইম পিরিয়ড বের করবেন, অর্থাৎ এইটার টাইম পিরিয়ড কত আর ফ্রিকোয়েন্সি কত। কি বুঝেন নাই? আচ্ছা, প্রসেস কর। লেজ লাগায় ঘোরা তো একটা যন্ত্রণা। কে কে পারবেন না? না পারার তো কিছুই নাই। দেখেন এই অ্যাপ বের করার জন্য আমাদের ফার্স্টে কি বের করতে হবে? ওমেগা বের করতে হবে। ওমেগার জন্য আমাদের কি লাগবে? মিউ লাগবে। মিউর ফর্মুলা আমরা জানি না। মিউ কত? m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2। তো না বোঝাতে কিছুই নাই এখানে, কে তো দেওয়াই আছে আর মিউ বের করে এখানে বসাইলে তাহলে কি পাইলাম? ওমেগা স্কয়ার, কিন্তু লাগবে আমার ওমেগা। সো f ইকুয়াল হচ্ছে 2 পাই ডিভাইড বাই এখানে ওমেগা বের করবে, এটা এখানে বসাই দিলে f বের হয়ে যাবে, এই f এখানে বসাই দিলে t বের হয়ে যাবে। হাই রে, বুঝলেন তাই? পারবেন তো এটা নাকি? হ্যাঁ, ওকে, তাহলে এখন এটা আমরা আগাই তাহলে সামনে। ওকে, দেখেন আমাদের নেক্সট টপিক হচ্ছে কি? হ্যাঁ, সিস্টেম বুঝছেন তো? আচ্ছা,
দেখুন এখন আমরা দেখব স্যার রিয়েল লাইফ সিনারি। সো রিয়েল লাইফে কি হয়, একটা স্প্রিং যে টেনে ছেড়ে দিই এটা কি হয় এরপরে থেমে যায় না, তার মানে স্প্রিং মধ্যে একটা ড্যাম্পিং আছে তাই তো। সো এইটাকে বলে হচ্ছে ড্যাম্পড অসিলেশন। কথা বুঝতে পারছেন না? রিয়েল লাইফে কি হয়, স্প্রিং টিটো ছেড়ে দিলে কি হয় আস্তে আস্তে থেমে যায় তাই তো। এটা তো বিভিন্ন ধরনের বাধা কাজ করে যার কারণে এটা কি হয় আস্তে আস্তে থেমে যায়। সো থেমে যাওয়া মানে কি, আমরা আগে দেখছিলাম অসিলেশনগুলো কেমন হইতো, নরমালি কি হইতো অসিলেশন এরকম হইতো না তাই তো, মনে আছে সাইন গ্রাফ হইতো। কিন্তু যদি ড্যাম্পিং থাকে তখন কি হবে দেখেন তো, ফার্স্টে তো খুব ভালো দিবে কিন্তু এরপরে কমবে, এরপর আরো কমবে, বুঝছেন? মানে আগে অ্যামপ্লিটিউড কেমন অনেক হাই তাই না, কিন্তু আস্তে আস্তে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে কমতেছে না, বুঝছেন? অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। তো রিয়েল লাইফে সিনারি হচ্ছে এরকম, আমরা এরকমটাই দেখি তাই তো। সো এটাকে বলা হচ্ছে কি ড্যাম্পড অসিলেশন, বুঝতে পারছেন? এটা কি বলে ড্যাম্পড অসিলেশন। সো দেখেন এটার জন্য একটা সেটআপ তৈরি করছি আমরা, দেখেন এটা বোঝার জন্য। ধরেন একটা স্প্রিং এর মাঝখানে একটা মাছ ঝুলাই দিলাম, ঝুলাই এটা একটা পানির ভিতরে রেখে দিছি, হ্যাঁ ধরেন একটা পানির মধ্যে। এখন আমি যদি কোনোভাবে এটাকে হালকা একটু টেনে ছেড়ে দিই তাহলে অসিলেট হবে না, কিন্তু পানিটা তাকে কি বাধা দিবে না, তার মানে আস্তে আস্তে তার কি হয়ে যাবে গতি কমে যাবে তাই তো। সো গতি কমে যাওয়া মানে কি, এই যে এই ধরনের একটা সিচুয়েশন দেখবো, তার মানে আমরা এটা একটা এক্সপেরিমেন্টালি আমরা করে দেখতে পারি এইভাবে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ আর কি, যেখানে হচ্ছে আমরা কি করতেছি একটা মাছকে একটু টেনে ছেড়ে দিলে পানি তাকে বাধা দিচ্ছে, সেটা আমরা এখানে হিসাব করে বের করতে পারি। সো এখানে কিন্তু আমরা একটা নেগলেক্ট করতেছি, সেটা হচ্ছে কি অভিকর্ষ স্থল, এখানে নেগলেক্ট করতেছি। অর্থাৎ আমরা তো দেখেন এটা তো থামার পিছনে কিন্তু ওটা একটা কারণ কি পৃথিবীটাকে ধরে রাখতেছে না, এই জন্য সে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আমরা ধরতেছি ওরকম কিছু নাই, শুধুমাত্র পানির কারণে কি হচ্ছে এখানে বাধা পাচ্ছে, বুঝতে পারছেন? সো তাহলে ওর একটা স্পিড আছে না। সো ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে ওর যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে ওর ভেলোসিটির সমানুপাতিক, সামনে একটা মাইনাস। কোনটা বোঝেন না? ডিরেকশন, এটা হচ্ছে ডিরেকশন। ফোর্স কাজ করে যেদিকে, ভেলোসিটি তার উল্টা দিকে কাজ করে। তার ফোর্স কাজ করে সেদিকে, কিন্তু সে তো যাচ্ছে কোন দিকে, নিচের দিকে। আবার যখন সে উপর দিকে যাচ্ছে, ফোর্স কাজ করে কোন দিকে, নিচের দিকে, কিন্তু সে যাচ্ছে উপরের দিকে। তাহলে ভেলোসিটি ডিরেকশন যেটা, ফোর্সের ডিরেকশন হচ্ছে তার অপোজিট, বুঝতে পারছেন? তো এই ফোর্সটার নাম আছে, এই ফোর্সের নাম হচ্ছে ড্যাম্পিং ফোর্স। বা এফডি বলা যায়, ড্যাম্পিং ফোর্স। আচ্ছা বুঝছেন? এই যে ড্যাম্পিং ফোর্স। তো দেখেন এইখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে না, এই সাইনটা কইলে সেখানে যদি কনস্ট্যান্ট আনি সেটা কি আসবে, তাহলে এফডি ইকুয়ালস টু, ধরে হচ্ছে একটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে বি মাইনাস এই বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, বিটা কি একটা কনস্ট্যান্ট, বুঝছেন? স্মল ডি আর এফ স্মল ডি, এটা দ্বারা বোঝা গেল কি যে ড্যাম্পিং ফোর্স আছে। এই একটা কিসের ড্যাম্পিং, ডি ইনটু মাইনাস এটা কি স্যার বি স্মল বি, হ্যাঁ বি বি ग्रीक भी ना सर ग्रीक इंग्लिश भी ना ग्रीक नहीं तो भी तो सब थोड़ा सा ये हो जाता है। আমি এইভাবে লিখি। अच्छा
আচ্ছা দেন দেন এমনি এটাকে খুলে দেন, এটা ওপেন করে বন্ধ করে দিলাম নাকি? আমি খুলে রাখছিলাম, বুঝছেন? আচ্ছা, সো এখন আসেন, স্যার দিতে কি বিটা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট। হ্যাঁ, ডি হইলে ভালো হবে। আপনি দিতে পারেন চাইলে, যেটা একটা কনস্ট্যান্ট, এটার নাম যা ইচ্ছা তাই দেওয়া যায়। বি দেন, ডি দেন, মন চাইলে আপনি চাইলে মা বুঝে মা বসে দেন, ঠিক আছে? সো দেখেন, একটা চিন্তা করেন তো, ওই যে স্প্রিংটা আমরা যেটা হিসাব করতেছি, সেটা কি হয়েছিল? একটা পাত্রের মধ্যে পানি ছিল, তাই না? এইখানে একটা স্প্রিং ঝুলানো দিয়েছিলাম, আর এখানে একটা মাছ দিয়ে দিয়েছিলাম, তাই তো? এম পরিমাণ, তাই না? সো আমরা কিন্তু অভিজ্ঞতা নেগলেক্ট করতেছি, তাই তো? তাই এখন যদি উপর কটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে স্প্রিং এর জন্য, আর একটা পানি দিচ্ছে, তাই তো? তার মানে উপর কটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? দুইটা ফোর্স। তার মানে তাহলে সবগুলো ফোর্সের সামেশন আমরা একবার লিখতে পারি এইভাবে, তাহলে দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সামেশন অফ এফ কি হবে? এম এ। তাহলে দেখেন তো ওর কটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওর উপর? একটা কি স্প্রিং এর জন্য, স্প্রিং এর আমরা জানি কি মাইনাস কে এক্স, আর আরেকটা হচ্ছে পানি ড্যাম্পিং এর কারণে, ড্যাম্পিংটা তাহলে কি মাত্র দেখলাম মাইনাস বি বি, তাহলে এই কি হচ্ছে কি লেখা যায়? এম এ, বুঝছেন? সবগুলো যদি এক পাশে লিখি তাহলে এইভাবে দেখা যায় কি না? এম এ প্লাস স্যার এই একই ধরবো না স্যার কি বুঝুন স্যার এইটা এটা তো হচ্ছে অ্যাক্সিলারেশন। ছোট হাতে দিয়ে দিছেন ও হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ, এটা বন্ধ বন্ধ। দেখা যায়, বুঝছেন? এটা কে বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, সবাই এক পাশে নিয়ে আসছে, বুঝতে পারছেন? তো আগের মতো এই এর জায়গা কি লিখতে পারি? ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার, তাই তো? এরপর এখানে কি আছে? বি, তো বি এর জায়গা কি লিখতে পারি? dx dt না? কারণ আমরা জানি x কে একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাই? ভেলোসিটি, আর একবার করলে পাই হচ্ছে অ্যাক্সিলারেশন। সো v এর জায়গায় লিখতে পারি, আর প্লাস কি থাকতেছে? kx, তাই তো? এখন দেখেন m ছিল না, m দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, তাহলে ওটা m চলে গেছে, ও নিচে একটা m আসছে, ও নিচে একটা m আসছে, ইকুয়াল টু 0 লেখা যায়? সবাই কি আমরা ভাগ হয় স্যার হ্যাঁ, ও ঠিক আছে পুরোটাকে m দিয়ে ভাগ করছি। ওকে কি রে, বেশি কঠিন হয়ে গেছে? না না স্যার ঠিক আছে আচ্ছা দেখেন তো, এই যে দেখেন তো, ওরে আর ওরে কি চিনেন নি? একটু আগে করলাম না, এই k বাই m মানে কি? ওমেগা, ওমেগা স্কয়ার। তাহলে এটা লিখতে পারি কি? d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x প্লাস d বাই m dx dt ইকুয়াল টু 0। তো আমরা দেখলাম আইডিয়াল সিনারিওতে কি থাকতো? এইটা সমান 0, কিন্তু এখন যেহেতু কি আছে? ড্যাম্পিং আছে, তার মানে একটা এক্সট্রা টার্ম যোগ হয়েছে, দেখেন তো, দেখছেন? সো এইটা হচ্ছে কার ইকুয়েশন? ড্যাম্প অসিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝছেন? সো নরমালি যেটা হয় সেটা কিন্তু পাচ্ছি না, তাই না? এটা হচ্ছে রিয়েল সিনারিওতে এরকম হয়, কিন্তু আমরা দেখলাম সব কিছু আইডিয়াল কেস, যেখানে আমরা কোনো ফোর্স ধরিও না। এখানেও যদিও আমরা ওই ফোর্স ধরি না, ওটা ধরলে আরো একটা ফোর্স অ্যাড হবে, ওটার নাম হচ্ছে ড্র্যাগিং ফোর্স। ওটা হ্যাঁ হ্যাঁ, বাতাসে ঘর্ষণের কারণে যেটা হচ্ছে। আপনারা এত কইরা কি করবেন? কম করে আরো একটা ফোর্স আছে, রিয়েল লাইফ সিনারিতে এরকমই হয়। রিয়েল লাইফে আইডিয়াল সিনারি, আমরা তো পড়তেছি একটা আইডিয়াল সিনারি। রিয়েল লাইফ আর্কিমিডিসের সূত্র আছে, আর্কিমিডিসের যে সূত্র আছে, সেই সূত্রের সাথে এই যে আমরা ড্যাম্পিং থেকে দেখি এটা সমান।
আর্গুমেন্টের সূত্র তো ডিফারেন্ট, সেটা ওই যে প্রবণতা ইয়া মুকুটের মধ্যে খাল আছে নাকি নাই নাকি না, ওটা এটা সিমিলার না, ওটা ডিফারেন্ট একটা জিনিস। ঠিক আছে, ওখানে যেটা হয় যে আমরা জানি কোনো একটা মাছকে আমরা যে কোনো একটা ভরকে আপনি যদি ডুবাতে চান, দেখেন পানি একটা ফোর যোগ করে দিই, তাই না? চাইলে তো ডুবানো যায় না যদি অতিরিক্ত ভারী না হয়, যেমন হচ্ছে ইট, তাই না? এটা সলিড জিনিস দিলে ডুবে যায়, কিন্তু একটু মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ডুববে না, ডুববে না, তাই তো? অর্থাৎ এটা ওটার ব্যাপার হচ্ছে যে যতটুকু পরিমাণ পানি অপসারণ করতেছেন তার চাইতে যদি ওটার ভর বেশি হয় তাহলে সেটা ডুবে যাবে। এটা ছিল আর্গুমেন্টসের নীতি। আচ্ছা যাই হোক, ওদিকে আর আমি যাচ্ছি না। আচ্ছা তাহলে কি বুঝতে পারছেন সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কার? ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড অসিলেশনের জন্য, তাই তো? সো এবং এই কিছু জিনিস তো মনে রাখতে হবে, সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেশনের জন্য ওমেগা কত দেখেন। তাহলে দেখেন এটা একটা সলিউশন থাকবে অবশ্যই। এর সলিউশন কত? এর সলিউশন হচ্ছে দেখেন পরেন xt equals to কত a e to the power minus gamma t ইনটু হচ্ছে কি cos omega prime t প্লাস হচ্ছে 5। এখন মনে করেন তো আগের সবগুলো অসিলেশনে কি হতো, ভেলোসিটি কি চেঞ্জ হইতো? ভেলোসিটি চেঞ্জ হইতো না। ভেলোসিটি চেঞ্জ না হওয়া মানে কি ওমেগা চেঞ্জ হইতো? ওমেগা চেঞ্জ হতো, কিন্তু এখানে ওমেগা কিন্তু কারণ ভেলোসিটি আস্তে আস্তে কি হয়? ভেলোসিটি আস্তে আস্তে কি হয়? কমে। তার মানে ওমেগার আস্তে আস্তে কি হবে? কমবে। এই জন্য এই ওমেগাটা কিন্তু ফিক্সড না, এটা ওমেগা প্রাইম দিয়ে নাম দিলাম। কথা বুঝতে পারছেন? আর সাথে একটা এক্সট্রা টার্ম অ্যাড হয়, এই যে এটা। বুঝতে পারছেন? তাহলে এটার সলিউশন হচ্ছে এইটা, বুঝছেন? যেখানে ওমেগা প্রাইমটা কত, এই যে এটা ওমেগা প্রাইম, ওমেগা কি ছিল? k ডিভাইড বাই r, কিন্তু দেখেন k ডিভাইড r থেকে সামথিং কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তার মানে ওমেগা মান আস্তে আস্তে কি হবে? কমবে। বুঝতে পারছেন? এটা দ্বারা বোঝা গেল কি আগে ওমেগা ছিল কি k বাই r, আর এখন k বাই r থেকে সেটা মাইনাস হচ্ছে, তার মানে আস্তে আস্তে কি হবে? কমবে। আর এই যে গামাটা, এই গামার ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে? এই ভিএর ভ্যালু চেঞ্জ হবে আর এর ভ্যালু চেঞ্জ হবে। আমি তো যে মাসটা ছিল যে সেটা মাস হচ্ছে আর ওই f প্রপোর্শনাল টু v ছিল না, এই যে v এই v হচ্ছে একটা কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? তো আলটিমেটলি কোন একটা স্প্রিং এর জন্য এই গামা ফিক্সড, কারণ কি v ফিক্সড m ও ফিক্সড, মানে গামা পুরোটাই ফিক্সড। বুঝতে পারছেন? সো এই গামার ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে এইভাবে লেখা যায়, এটাকে কি থাকলো a টু দি পাওয়ার এই গামার জায়গায় মাইনাস b ডিভাইড বাই 2m ইনটু t cos ওমেগা প্রাইম t প্লাস 5। সো এখানে একটা জিনিস হচ্ছে একটু বোঝার, সেটা হচ্ছে দেখেন যদি আমরা দেখি যে b স্কয়ার 4mk এর চাইতে বেশি, তাহলে এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি হচ্ছে ওভার ড্যাম্পড সিচুয়েশন। বুঝতে পারছেন? ওভার ড্যাম্পড জিনিসটা কি এটা চিন্তা করেন। মনে করেন একজন মানুষ নিতে পারে মনে করেন 10 কেজি, আমি ওর কাঁধে 100 কেজি ঝুলাই দিলাম, কি হইব? একদম ডুবে যাবে না? সো এই যে এটা তার মানে কি স্প্রিং আর তোমার আর কিছুই নাই, ওর এনার্জি নাই ওটাকে নিয়ে আমার মতো, তার মানে ওভার অসিলেশন দিবে না। এই সিচুয়েশনটা আমার বলতেছে হচ্ছে কি সিচুয়েশন? ওভার ড্যাম্পড। বুঝতে পারছেন? অর্থাৎ শেয়ার কি দিবে? অসিলেশন দিবে না। আর যদি b স্কয়ার থেকে m কে ছোট হয় তাহলে এটা বলবো হচ্ছে আন্ডার ড্যাম্পড, ঠিক আছে? আর যদি এইটা ইকুয়াল টু এটা হয় তাহলে এটা বলবো হচ্ছে ক্রিটিক্যাল। ঠিক আছে, এটা গ্রাফটা দেখতে কেমন হবে? এই যে দেখেন এই গ্রাফটা তো বুঝলেন, দেখেন এই যখন হচ্ছে আন্ডার ড্যাম্প দেখেন তো অসিলেশন দিচ্ছে, দেখছেন? অর্থাৎ ড্যাম্পিংয়ের মধ্যে আছে কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে? কমবে। কিন্তু যখন হচ্ছে ওভার ড্যাম্প দেখেন তো এই যে দেখেন সবুজটা, দেখছেন? সে যে আর উঠতে পারতেছে না, অর্থাৎ অসিলেশন পুরোটা কমপ্লিট হচ্ছে না, সে নামছে যে এই নামে গেছে আর উঠবে না।
কথা বুঝতে পারছেন? তো এটার কোনো অসিলেশন দিবে না। আর যেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প, সেটা দেখেন সে খুব রাশলি নেবে আর এটা কোনো ধরনের মুভমেন্ট দিবে না, একদম ফ্ল্যাট লাইন। বুঝতে পারছেন? আর তার মানে কি ওভার ড্যাম্প যেটা সেটা হচ্ছে একদম ঝুলাই দিলাম, ওইখান থেকে সে হয়তো হালকা নড়াচড়া করবে, কিন্তু ক্রিটিক্যালি ড্যাম্পিং একদম আর কোনো মুভমেন্ট হবে না। বুঝতে পারছেন? তাহলে গ্রাফটাকে বুঝছেন? এই যে আপনাকে যদি বলা হয় যে কোন কন্ডিশনে গ্রাফ কেমন আঁকতে পারবেন না, এরই মাধ্যমে আমাদের সিম্পল মোশন শেষ হলো। এরপর আমরা দেখা শুরু করবো হচ্ছে ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে? 1 মিনিট আছে। ওয়েভ আমরা তার বেসিক আলোচনা শুনি। আপনাদের পরে যাবে তাদের নিয়ে যাবে, তাদের আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ মিডটার্ম লাগে। স্যার হ্যাঁ হারমোনিক থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে? যা পড়াইছে তার বাইরে আসবে না। তারপরে স্যার একটা সাদা মনে একটা প্রশ্ন আসতো তো স্যার ম্যাথ দিবেন? হ্যাঁ ম্যাথ, এখান থেকে তো ম্যাথই প্রমাণ 2-1টা আমি বলে দিব যদি লাগে। বুঝতে পারছেন? ওয়েভ 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 এখানে পুরোটা নাই না? আচ্ছা আপনাদের এটা অনেক আগে আপলোড দিচ্ছে মনে হয় না? ওটা আমি আস্তে আস্তে লিখতেছি, আস্তে আস্তে আপলোড হচ্ছে। ওয়েভ মনে হয় আর সময় পাবো না, ওই যতটুকু পরে আগে যা ক্লাসে দেখা বলছি। এটা তো আরেকটা জায়গা থেকে কপি। আচ্ছা আসেন পরে আসেন। ওয়েভ কাকে বলে কেউ বলতে পারবেন? যার অ্যাম্পলিটিউড আছে সেই ওয়েভ। আপনি বলে দেন না কি মনে রাখা বলতে ঘুরে সেটাই মনে যা ঝুল আছে সেই থাকবে মাথা ঘুরে ওয়েভ মানে ঢেউ। আপনি বলে দেন তাইলে অনেক রকম আচ্ছা আসেন ওয়েভ মানে কি? ওয়েভ মানে আগে একটু বোঝেন। ওয়েভ মানে হচ্ছে একটা ডিস্টারবেন্স বা ভাইব্রেশন, ঠিক আছে? তো ডিস্টারবেন্স মানে কি? স্বাভাবিক অবস্থা থেকে একটু অর্থাৎ ধরে আমি একটা এমন একটা ধরে একটা সলিড নিলাম, যেখানে খুবই সুন্দরভাবে মনে করেন এই যে অ্যাটমগুলো এইভাবে খুব সুন্দরভাবে আছে, এটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এটা তো সলিড, ঠিক আছে? বা সলিড বা লিকুইড যাই হোক সমস্যা নেই। সো আমি একটা কাজ করি, যদি আমি যদি এই অ্যাটমটাকে আমি যদি একটু একটা ফোর্স দিই, তাহলে সে যেটা একটা কি একটা সলিডের ভিতরে আছে এই অ্যাটমটা, তাহলে সে আমি একটা ফোর্স দিলাম, তার মানে তাকে একটা কি দিলাম, এনার্জি দিলাম, তাহলে সে কি করবে? জায়গা পরিবর্তন করবে কিভাবে? এটা একটা সলিড, সলিডের মধ্যে কি এখানে চলে যাবে, এনার্জি ট্রান্সফার করে দিব। তার মানে ও যেটা করতে পারবে সেটা হচ্ছে ওর আশেপাশে যদি হালকা একটু ফাঁকা জায়গা থাকে, সে কি করতে পারবে? উপরে নিচে মুভমেন্ট করতে পারবে, জায়গার মধ্যে সেই প্রবেশ করবে। ফাঁকা জায়গার মধ্যে সে শুধুমাত্র কি করতে পারবে?
ভাইব্রেট করতে পারবে, Vibrate করতে এর বেশি কি কিছু করতে পারবে? না আর এই ভাইব্রেশনের মাধ্যমে সে এই এনার্জিটা তার উপরে নিচে এবং এই পাশে পাস করে দিবে। তার মানে এর পরবর্তীতে এই এনার্জিটা এখন এই পেয়ে গেল, সেও কি করতে একই রকম ভাবে একই কাজ করবে এবং সে একই রকম ভাবে একই কাজ করবে। তার আলটিমেটলি কি হচ্ছে, আমি যে এনার্জিটা দিছিলাম সেই এনার্জিটা পাস হচ্ছে। মানে ওয়েভ মানে কি আসলে একটা এনার্জি পাসিং একটা মিডিয়াম, বুঝতে পারছেন কি? একটা এনার্জি পাসিং মিডিয়াম যেখানে কি একটা ডিস্টারবেন্স হয় কিন্তু পার্টিকেল নিজে কি মুভ করে, তাহলে কি মুভ করে? এনার্জি মুভ করে। সবাই মনে করে কি ওয়েভে পার্টিকেল মুভ করে, অ্যাকচুয়ালি পার্টিকেল মুভ করে না, কি মুভ করে? এনার্জি পাস হয়। অর্থাৎ একটা এই মনে করেন ইয়াতে দেখছেন না গ্রামে যে একটা যদি যাচ্ছে, যদি একটা ইট মারে পুকুরের মধ্যে, মাঝখানে যদি ইটটা পড়ে সেই ঢেউটাকে চারদিকে ছড়ায় যায়, পার্টিকেল গুলো কি চলে যায় ওখানে? কিন্তু আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে যায় না? মানে ওই যে এনার্জি আমি তাকে ওই যে পড়ার কারণে একটা এনার্জি পাইছে না ওখানে, এই এনার্জি আস্তে আস্তে কি যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে। তো ওইখানে একটা ওয়েভ কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তার মানে এই যে যেটা বললাম, অর্থাৎ একটা এনার্জি দিলাম, এই একটা অ্যাটম তার পাশে 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 এনার্জি এরকম পাস করতে থাকে। কথা বুঝতে পারছেন? ম্যানেজমেন্টের ভাষায় ডিস্টারবেন্সকে বিশৃঙ্খলা বলে। সেম হ্যাঁ। আবার থার্মোডাইনামিক্সে ডিস্টারবেন্স মানে হচ্ছে এন্ট্রপি। আপনাদের আছে, আপনাদের সিলেবাসে আছে। আপনি বলেন তো মেকানিক্যাল থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স হ্যাঁ, এটা ফিজিক্সে। তাও তো পাস করছেন, আলহামদুলিল্লাহ বলেন 3 বার। টাইম কি শেষ? বলেন স্যার, আচ্ছা ভিডিও এটা দিয়েছে